এবারে আমি সরাসরি চলে আসছি আমার কবিতায়। 19 মাস সবে শেষ হয়েছে এবং তাই আমি প্রথমেই স্মরণ করব 1961 সালের 19 মে আসামের বরাক উপত্যকার শিলচর শহরে বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য যারা শহীদের মৃত্যু বরণ করেছিলেন। আমি সেই শহীদদের উপর লেখা আমার একটি স্বরচিত কবিতা দিয়ে প্রথমে শহীদ স্মরণ করব, তারপর আমি অন্য কবিতায় আসব। শহীদদের কবিতা, 19-এর কবিতা। 19 আমার চোখের জল, 19 রং মশাল, 19 আমার জীবন কাঠি পলাশ রক্ত লাল, 19 আমার বুকের ভেতর তিতির ডাকা সুখ, 19 আমার শাপলা শালুক কান্না ঢাকা বুক, 19 আমার প্রথম দেখা পদ্ম পাতায় জল, 19 আমার পঞ্চদশী পা ঝমঝম মল, 19 আমার ভোরের পাখি রোদ ছুপানো আকাশ, 19 আমার স্বপ্নে প্রেমে কাটায় 12 মাস। এবার 19-এর স্মরণ শেষ করে আমি এবার চলে যাচ্ছি আর আমাদের এক কিশোর কবি, আমাদের বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য, যার জন্মশতবার্ষিকী এখন পালিত হচ্ছে। আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ উড়িয়া যায়, তবুও পড়িবে মনে রজনীগন্ধা বনে। শ্রাবণের ধারার মতোই কবি সুকান্ত 30শে শ্রাবণ 1333 বাংলা, ইংরেজি 15ই আগস্ট 1926 নিবারণ ভট্টাচার্য এবং সুনীতি দেবীর কোল আলো করে পৃথিবীতে এসেছিলেন। কিশোর কবি সুকান্ত মাত্র 21 বছর বয়সে যা করে গেছেন, যে অসামান্য সাহিত্য কীর্তির ছাপ রেখে গেছেন, তা অবিশ্বাস্য। তিনি অনাগত শিশুদের জন্য যে সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন, তা আমরা আজও তৈরি করতে পারিনি। আজ তার জন্মশতবার্ষিকীতে তাকে স্মরণ করব তারই কবিতায়, তারই রবীন্দ্রনাথের প্রতি কবিতার কয়েকটি পংক্তি দিয়ে। তাই আজ আমারও বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। দানবের সাথে আজ সংগ্রামের তরে, দানবের সাথে সংগ্রাম চলছে পৃথিবী জোড়া। আমরা সুকান্তকে আবার স্মরণ করি, তার কবিতা আমাদের পাথেও, আমাদের চলার পথের পাথেও। বাংলা কবিতায়, আজকের বাংলা কবিতায় স্থির চিত্র বলে কিছু নেই। শিল্প সাহিত্য কখনোই এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। কবিতা বারবার তার রূপ, তার আঙ্গিক বদল করেছে। বাংলা কবিতাও হেঁটেছে অনেকটা পথ। চর্যাপদ, চৈতন্যযুগ, ভারতচন্দ্র, কাশিরাম, কৃত্তিবাস, মঙ্গলকাব্য, ঈশ্বরগুপ্ত, বিহারীলাল, মধুসূদন, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, কল্লোল যুগ, আধুনিক যুগ অতিক্রম করে হাংরি পোস্ট মডার্ন যুগ পর্যন্ত হেঁটে এসেছে আজকের বাংলা কবিতা। কিন্তু বাংলা কবিতা এখনো পথ চলছে। আমি নিজে মনে করি যে কবিতা কখনোই একটি জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, এবং বাংলা কবিতা তো নয়। আমার যে ধারণা, আমি আজ সেটাই বলবো, আমার নিজস্ব ধারণা বাংলা কবিতা নিয়ে, আজকের বাংলা কবিতা নিয়ে। পোস্ট মডার্নিজম, অর্থাৎ পোস্ট মডার্নিজমের পর বাংলা কবিতা, অপর কবিতা, শ্রুতি, সমস্ত কবিতা পথ হেঁটে, বিকল্প ভাবনা ইত্যাদির পথ হেঁটে আজকের এই বাংলা কবিতা সাইবার যুগে, ডিজিটাল যুগে কোথায় দাঁড়িয়ে আছে।
এটা একান্তই আমার নিজস্ব ভাবনা, এটা কোনো থিওরি নয়, এটা আমার একান্ত ব্যক্তিগত ভাবনা থেকেই আমি বলছি। আমার মতে বাংলায় এখন এক নতুন কাব্য আন্দোলনের সময় এসেছে। আমরা যেমন নিও রোমান্টিসিজম, নিও ক্লাসিসিজম অর্থাৎ কবিতা ইতিহাসে রিভাইভালিজম বা পুনরায় আগমন ইত্যাদি ইংরেজি এবং বাংলা কবিতাতেও আমরা কিছুটা হলেও সেটা দেখেছি, সেরকম আমি ব্যক্তিগতভাবে মনে করি পোস্ট মডার্নিজম ইত্যাদির পর আবার নতুন করে হয়তো নয়, আমার বিশ্বাস আবার নতুন করে মডার্নিজমের যুগ চলে এসেছে। তাকে আমি বলি রিভাইভালিজম অব মডার্নিজম, বা আরেকটু ভালো করে বলতে গেলে বলা যায় নিও মডার্নিজম। আধুনিক কবিতার আঙ্গিক, রূপরেখা ইত্যাদিকে কেন্দ্র করে নতুন ভাবনা চিন্তা, সমসাময়িক কালখণ্ডকে ধরে রাখাই আমার মতে এই নিও মডার্নিজমের উদ্দেশ্য। আমরা বাংলা কবিতা যদি আরও বিশদে আলোচনা করে থাকি, আমরা দেখেছি যে কিছু কিছু আঙ্গিক বদল হয়েছে। মানে আমি বলছি নিও মডার্নিজমের আগে, পোস্ট মডার্নিজমের সময় হয়েছে, যেমন ভাষা, ক্রাফট, প্রকরণ, স্টাইল, শব্দের ব্যবহার এবং অবশ্যই উপস্থাপনা ইত্যাদি বদলে গেছে আমূল। ভাষার সংকরায়ন ঘটেছে, হাইপারটেক্সট, স্থানিকতা, হাইব্রিডিটি, বহুরৈখিকতা, সাবলটানিজম ইত্যাদির উপর ফোকাসিং, এবং কবিতাগুলোতে স্পষ্টভাবেই রয়েছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠান বিরোধিতার ছাপ। নতুন শব্দচয়ন, নির্মাণ, বিনির্মাণ, নতুন চিত্রকল্প যে মডার্ন যুগের মতো নয়, কিছুটা ভাসমান, ভেদ অভেদ ইত্যাদি কনসেপ্টগুলো পোস্ট মডার্নিজমে এসেছে। আমরা এই যে পোস্ট মডার্নিজমের এইসব জিনিস থেকে আমরা এখন আরও কিছুটা এগিয়ে এসেছি। পোস্ট মডার্নিজমের শব্দ বা বিষয়বস্তুর ক্লোনিং থেকে কবিতাকে বের করে আনার যে চেষ্টা চলেছিল, এবং তার পরবর্তী যুগে আমি মনে করি যে এই বিকল্প চিন্তা ইত্যাদিতেও সেই ভাবনাটাকে নিয়েই এগিয়ে যাওয়া হয়েছে। তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, পশ্চিমবঙ্গ ছাড়াও, লিটল ম্যাগাজিনগুলি নতুন কবিতা ভাবনার জন্ম দিয়ে চলেছে। তো আমি জানি না ভারতবর্ষের অন্য কোথাও এই নিউ মডার্নিজম নিয়ে কেউ ভাবনা চিন্তা করেছেন কিনা, কিন্তু আমি এই নিউ মডার্নিজম সম্পর্কে ভাবনা চিন্তা করেছি। এবার আমি নিউ মডার্নিজম সম্পর্কে আরও দু একটি কথা বলে দুটো কবিতা আমি পড়ব। কবিতাই কবিতাকে বোঝায়, তাই আর বেশি থিওরি বা সংজ্ঞায় না গিয়ে আমি নিউ মডার্নিজম এর উপরে আমি যে কয়েকটি কবিতা লিখেছি, তো এতগুলো তো আর আমি এখন বলবো না, আমি দুটি কবিতা চয়ন করেছি, আমি সেই দুটি কবিতাই পড়ব। কবিতা দুটি পড়লেই বা শুনলেই হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি কখনো মনে করি না যে একজন কবি তার কবিতাকে পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝিয়ে বলুক, কারণ আমি মনে করি কবিতার ডাইসেকশন করে কবিতাকে কখনো বোঝা যায় না, সেটা আমার ব্যক্তিগত ধারণা। যাই হোক, তবু যেহেতু এটা আমার একান্তই ব্যক্তিগত একটা কনসেপ্ট বলতে পারেন নিউ মডার্নিজম, তো আমি এটা বলি যে এখানে পাস্ট, প্রেজেন্ট ইত্যাদি একসাথে এসেছে, এবং সমসাময়িক ঘটনাগুলো অবশ্যই থাকবে, এবং আরেকটা যেটা জিনিস এখানে থাকবে, চিত্রকল্প ইত্যাদি সবই থাকবে কবিতার মতো, কিন্তু এগুলো টানা গদ্যে লেখা। আমি নিউ মডার্নিজমের যে কবিতাগুলো আমি আপাতত এখন এক্সপেরিমেন্টাল স্টেজে রেখেছি, সেগুলো টানা গদ্যে লেখা। তো আমি এবার কবিতায় আসছি। আমার প্রথম কবিতা জলযান। হরমুজ প্রণালীর সংকীর্ণ জলপথে মুখোমুখি আটকে আছেন ভাস্কো ডি গামা আর কলম্বাস। কতিপয় নাবিক দূরবীন হাতে মাপছে পারস্য উপসাগরের জল, ভূমি এবং তটরেখা। আমি আমার কোমরে বাঁধা একটি ডিঙি নৌকো খুলে স্বাধীন জল আর হাওয়ায় তরি খুলে দিলাম। কলম্বাস আর ভাস্কো ডি গামা আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। হঠাৎই নেমে এলো বৃষ্টি। বৃষ্টির সাথে পৃথিবীর সূত্রপাতের প্রথম হাওয়া। জিন্নাত থেকে হরিণেরা, ডায়নোসরেরা নেমে আসছে। আমি বৃষ্টির সাথে সাথে দৌড়তে শুরু করলাম। আমি প্রথম মানবী। আমার কোনো দেশ নেই, পরিচয়পত্র নেই, পাসপোর্ট, ভিসাহীন। আমি এক
ঈশ্বরী সন্তান। আমার নৌকো প্রতিটি আলোকিত বন্দর পেরিয়ে যেতে লাগলো। হরিণ এবং ডায়নোসর একে অন্যের সাথে গল্প করতে করতে সহসা জলপাই বনে সেধিয়ে গেল। প্রেম ঘুমের ভেতর থেকে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালে গ্যালিলিও গ্যালিলি জানালার গরাদ ভেঙে আমার স্বপ্ন নৌকায় সওয়ার হতেই আমি নৌকো ভাসিয়ে দিলাম। কোপার্নিকাস আর সক্রেটিস আমাদের দিকে সাদা পতাকা মেলে ধরলেন। জলজ সভ্যতার গায়ে আষাঢ়ের কলমিলতা ফুটে উঠল অলৌকিক মমতায়। আষাঢ়ের কলমিলতা ফুটে উঠল অলৌকিক মমতায়। আমার দ্বিতীয় এবং শেষ কবিতা, আজকের অনুষ্ঠানের আমার শেষ কবিতা। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই, শুভরাত্রি জানাই। আমি এই কবিতাটি দিয়েই আমি আমার আজকের কথা ও কবিতার অনুষ্ঠান শেষ করব। আমার শেষ নিবেদন, কলা বাক্স। শরীরের বিভ্রাজ তরঙ্গে কিছুটা ধুলো ছাপ, কিছুটা হাই ভোল্টেজ বিদ্যুৎ দাম। মুখ বইয়ের ডায়নামিক কাব্যগুলির তাত্ত্বিক ইনফরমেশন যাপন দর্শন। ইতিকাব্যের শেষে ডুবকি দিলে হাতে উঠে আসে পেন্সিল, ফেংশুই আর নীল দুঃখরা। চোখের সামনে 64 কলার বাক্স। মেটামরফোসিস ঘটে যায় মুহূর্তে। ডুমো ডুমো নীলমাছি, গা ঘিন ঘিনে শুয়োপোকা, শরীর পাল্টে শাড়ি, শাড়ি থেকে ঠোঁট। অতিমাত্রায় শান্ত জিরাফেরা ডাউটফুল চরিত্র। ভাবতে ভাবতে চশমা স্বচ্ছতা হারায়। অতিমাত্রায় শান্ত জিরাফেরা ডাউটফুল চরিত্র। ভাবতে ভাবতে চশমা স্বচ্ছতা হারায়। মূর্খদের হাততালিতে হারমোনিয়ামের দুধ দাঁত পিছলে জ্যোৎস্না রাতে সবাই বনে গেলে জলপাই বনে চুরি হয়ে যাচ্ছে বেফিকর কবিয়াল। পলিউটেড বাতাসে একত্র সহাবস্থানে বিষাদ, মেধা আর বাসি মাছ। একটি পচা গলিত ক্রোমোজোম থেকে জন্ম নেয় আরেকটি বিষাদ মাখা ভ্রূণ। মন্দিরের পরতে পরতে জড়িয়ে আছে কবুতরি সভ্যতা, ভিখারিনীর খয়াটে আঁচল। কবিতারা ক্রস রোডে আটকে আছে ট্রাফিক জ্যামে। কবিতারা ক্রস রোডে আটকে আছে ট্রাফিক জ্যামে। পঞ্চম রাজমার্গ ধরে দুরন্ত গতিতে ছুটে যাওয়া হিরো হন্ডাও জানে কখন ব্রেক কষতে হয়। অথচ সমুদ্র স্নান করছিল যেসব গর্ভিণী মেঘেরা, তারা কচিত কখনো সখনো ব্রেক ফেল করে হুড়মুড়িয়ে শহর ভাষায়। আর ক্রসিংয়ে আটকে থাকা কবিতা নিজেকে খুলে দেয়। আর লেভেল ক্রসিংয়ে আটকে থাকা কবিতারা নিজেকে খুলে দেয়। তাই দেখে আহ্লাদে আটকানা রবিবাবু দক্ষিণের বারান্দায় দিনুবাবুকে ডেকে বলেন, দিনু এসরাজে ছড় টানো। তাই দেখে আহ্লাদে আটকানা রবিবাবু দক্ষিণের বারান্দায় দিনুবাবুকে ডেকে বলেন, দিনু এসরাজে ছড় টানো। এসো করো স্নান নবধারা জলে, এসো করো স্নান নবধারা জলে। নমস্কার।